নমস্কার, দেখছেন PV24। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বর্ণী শিখা। আসছে বিস্তারিত সংবাদে। সরকারি নির্দেশ যেন কলাপাতা। সম্প্রতি এমন বহু নির্দেশ দেখা গেছে মুখ থুবড়ে পড়েছে। কখনো রাজনৈতিক দলের সদস্যরা তো কখনো আবার বাহুবলীরা সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই আইন ভেঙেছেন। এবার করোনা পরিস্থিতিতে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্য সচিবের যে নির্দেশ জারি হয়েছিল তাকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিশাল পুজোর আয়োজনে উদ্যোগী হয়েছে শহরের প্রভাবশালী ক্লাব ভারতরত্ন সংঘ। প্রশ্ন উঠছে, কিসের প্রভাবে ক্লাব গাইডলাইন্স অমান্য করে পুজোর আয়োজন করছেন এনারা? রাজ্যে মুখ্য সচিব বলে যে সরকারি পদটি রয়েছে সেটি প্রতিদিন রাজ্যবাসীর কাছে হাসির খোরাকে পরিণত হচ্ছে। গত 6 মাসে মুখ্য সচিব মনোজ কুমার কয়েক ডজন নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। প্রতিটি নির্দেশিকা জনিত ফাইল বন্দী হয়ে তার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে হামাগুড়ি খাচ্ছে। না হলে রাজ্যে দুর্গাপূজার সময় করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়াবে এবং মৃত্যুর হারও বাড়বে, এই আশঙ্কা ব্যক্ত করে মুখ্য সচিব নিজেই যে দুর্গাপূজা বিষয়ক গাইডলাইন স্বাক্ষর করেছেন তা কিভাবে অমান্য হচ্ছে জায়গায় জায়গায়। পেছনে মুখ্য সচিব রাজ্য প্রশাসনকে ভুল পথে চালিত করছেন না তো, নাকি রাজ্যের মন্ত্রিসভার তরফ থেকেই তাকে বলে দেওয়া হয়েছে যে তিনি শুধু কাগজে কলমে রাজ্যের মুখ্য সচিব? সোমবার প্রতিবাদী কলম পত্রিকায় আসন্ন দুর্গোৎসব নিয়ে শহরের এক দাপুটে ক্লাবের পূজা আয়োজন নিয়ে যেসব ছবি প্রকাশিত হয়েছে তা রাজ্যের মুখ্য সচিবের প্রশাসনিক দক্ষতা নিয়ে অন্তত 5 ডজন প্রশ্ন তুলে ধরতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, রাজ্য সরকার গত 4 সেপ্টেম্বর আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে এক নির্দেশিকা জারি করেছিল। রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্দেশিকাটি জারি করা হয়। উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার করোনা সংক্রান্ত রাজ্যের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান পদেও রয়েছেন। সরকারি সেই নির্দেশিকার আগা পাঁচতলা উল্টে দিয়ে পুজো আয়োজনে নামল শহরের এক হেভিওয়েট ক্লাব। প্রতি বছর এই ক্লাবটি লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজ্যের মানুষকে পূজাকালীন মনোরঞ্জন দিয়ে আসছে, কিন্তু এবছর শহরের ভারতরত্ন ক্লাব যেভাবে পুজো আয়োজনে নামল তাতে কয়েক পাতার সরকারি গাইডলাইন লজ্জায় চোখ লুকোবে। গাইডলাইনে উল্লেখ আছে, আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষ আরও বেশি করে আক্রান্ত হতে পারেন এবং মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। এসব কথা উল্লেখিত গাইডলাইনকে না মানার পরিকল্পনা নিয়ে পুজো আয়োজনে নেমে পড়েছে ভারতরত্ন ক্লাব। ক্লাবটি এবছর অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে জয় শ্রীরাম থিম নিয়ে দুর্গাপূজার আয়োজন করছে। পূজার মণ্ডপ আয়োজনের উচ্চতা 40 ফুট। শুধু তাই নয়, লক্ষাধিক অর্থ ব্যয়ে এবারের প্রতিমাতেও রীতিমতো রাজ্যের অন্যান্য ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই ক্লাবটি। মূর্তির উচ্চতা প্রায় 30 ফুট। কিন্তু পুজোর দিন যত এগিয়ে আসছে, কৌতূহলী মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি সরকারি সহযোগিতাতেই ক্লাবটি এমন পুজো আয়োজন করছে? পেছনে কি এলাকার বিধায়ক? ক্লাব চত্বরে কান পাতলেই শোনা যায় সরকারের কোনো ক্ষমতা নেই তাদের পুজোকে বন্ধ করার। এখন দেখার এই সংবাদ সম্প্রচারিত হবার পর প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। PV24। বড়গুড়া পাহাড়ের পাদদেশে ছুরিকাহত মহিলাকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনায় নয়া মোড় সোমবার সকালে সেই অভিযুক্ত গাড়ি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হাওয়াইবাড়ি সিএনজি স্টেশন সংলগ্ন একটি লেবু বাগানে। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। জানা গেছে, মৃতের নাম রতন পাল, বয়স 38। গতকাল রাত থেকেই সে নিখোঁজ ছিল বলে জানান তার বড় ভাই। এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। এই ঘটনা থেকে পরিত্রাণ পেতে নিজেই আত্মহত্যা করেছেন নাকি প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। এর পেছনে মূল চক্র কি আদৌ পুলিশি তদন্তে বেরিয়ে আসবে তা নিয়ে কিন্তু সন্দেহের দ্বারা বাঁচছে। আপনি কি নিজে আইছেন নাকি না আপনারা কেউ খবর দিছে? না, আমরা নিজে বাইরে গেছিলাম। তো নাম কি ওর? রতন পাল। কি কারণে মারা গেছে আপনি জানেননি? আপনি জানি না। তো উনি যে মারা গেছে ওর বাড়িতে মানে পরিবার, মানে বউ বা বাচ্চা? বাচ্চা আছে 2 জন, ছেলে মেয়ে। বাড়ি কোনখানে? রতন পালের বয়স কত? এবং আপনি কি লাগে? আমার ছোট ভাই। না, আপনি বড় ভাই। নাম কি আপনার? উদ্বোধনের আগের রাতেই নবনির্মিত ব্রেইলি ব্রিজের ফলক ভেঙে দিল দুষ্কৃতীরা।
এলাকায় গুঞ্জন এই পেছনে গোষ্ঠী কোন্দলি মূলত কারণ হতে পারে, কারণ এই পরিস্থিতিতে অন্যদের পক্ষে ফলক ভেঙে দেওয়া ততটা সহজ হবে না। সোমবার আমবাসা পুর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের গোবিন্দটিলায় ব্রেলি ব্রিজ গড়ে তোলা হয়েছিল। ব্রিজ উদ্বোধন করার কথা ছিল এলাকার বিধায়ক পরিমল দেববর্মার হাত ধরেই, কিন্তু সোমবার সকালেই এলাকাবাসী দেখতে পান ব্রিজের উপর লাগানো ফলক কে বা কারা ভেঙে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে রবিবার গভীর রাতেই পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়। আবারও আইন হাতে তুলে নিতে দেখা গেল ক্ষুব্ধ জনগণকে। ধলাই জেলা শাসকের কার্যালয়ের ঢিলছোড়া দূরত্বে 4 জনকে চোর সন্দেহে আটক করে বেঁধে বেধড়ক মারধর করতে থাকে স্থানীয়রা। অথচ পুলিশ এবং সচেতন নাগরিক ঘটনাটি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। জানা গেছে রবিবার রাতে একটি হোটেল থেকে সিনট্যাক্স চুরি হয়ে যায়। এই চুরিকে কেন্দ্র করেই 4 জনকে আটক করে স্থানীয়রা। প্রতিনিয়ত পুলিশের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় তাদের ক্ষোভ আছড়ে পড়ল। পুলিশ সক্রিয় থাকলে এই অমানবিক কাণ্ড দেখতে হতো না বলেই মনে করছেন কিন্তু একাংশ। অটো চালকের মারে গুরুতর আহত এক যাত্রী। অভিযুক্ত অটো চালকের নাম প্রদীপ দাস। জানা গেছে বিশালগড় ঘনিয়ামারা এলাকায় বিষ্ণু বিশ্বাস নামে এক ব্যক্তি স্থানীয় প্রদীপ দাসের অটো নিয়ে নলছড়ের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলেই বাধা দিতে তার উপর তেড়ে আসে চালক। তাকে বাঁচাতে গাড়িতে থাকা তার স্ত্রী, শ্বশুর সহ ছোট কন্যা সন্তানটি এগিয়ে এলেও তারাও আক্রান্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মাথা এবং পায়ে বেশি আঘাত পান বলে জানান। বিশালগড় থানায় অভিযোগ জানানো হয়। গেঞ্জি মাথা করে গেঞ্জি মাথা করে আনছে। কি গাড়িটা আসলো? আপনাদের কোন জায়গা বাড়ি? যে মারছে ওনার বাড়ি কোন জায়গা থেকে? কোন জায়গা ঘটনা কোন জায়গা? আপনারা ওইখানে কিনে গেছিলেন? কোন জায়গা ছিলেন? বাসা আইতে ঘটনা আমার সময় ঘটনা পরিমল বিটা বাড়ি ওই বিটা আইতে বিটা বাড়ি ঘটনা বাইকে আস্তে আস্তে চালা আস্তে আস্তে না তুই যারা এখন তো কোনো রিজার্ভ করছো গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশার বিরুদ্ধে সাফল্য পায় উত্তর জেলা পুলিশ। সোমবার একটি লরিকে ধাওয়া করে তাতে আটক করা হয়। চালক সহ চালক 3 জন সহ গাড়ি থেকে প্রায় 2500 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃতরা হল রাহুল যাদব, বিনয় কুমার, মোহিত সিং। তাদের বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়। গোপন সূত্র খবর এসেছিল গাড়ির নাম্বার UP75M322 এই গাড়িটাকে করে নেশা সামগ্রী আসছে। এই খবরের উপরে ভিত্তি করে আমরা এই গাড়িটাকে ডিটেইন করি। ডিটেইন করার পর গাড়ির মধ্যে 3 জন মানুষকে আমরা পাই, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট এবং আরও একজন ছিল। তাদের যে সময় ইন্টারোগেশন করা হয় তখনই আমরা বুঝতে পারি যে গাড়ির মধ্যে কনফার্মই মাল আছে, মানে সোর্সে যে খবরটা দিয়েছিল এটা সত্যি। তারপর আপনাদের সামনে গাড়ি থেকে আমরা সার্চ করলাম গাড়িতে, আপনাদের সামনে এবং ড্রাইভারের সামনে, এবং গাড়ির থেকে 25,000 বোতল ফেন্সিডিল পাওয়া গেল। আগুনে পুড়ে ছাই হতদরিদ্রের বসতঘর। ঘটনা বিলোনিয়ার রাজনগর চোত্তাখোলা এলাকায়। বাড়ির মালিক শঙ্কর দেবনাথ রবিবার রাতে ঘরে আগুন দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীও ছুটে আসে আগুন নেভানোর জন্য, কিন্তু দরিদ্র শঙ্কর দেবনাথের ঘরের সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। আগুন কিভাবে লেগেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনা হচ্ছে স্যার, আমি কালকে সারাদিন কাজে গেছি, বিকেলবেলা বাড়ি থেকে আসি, কাজ থেকে আয়া সন্ধ্যার সময় রান্নাঘরের জায়গায় দেখ নিয়েছি, নিয়ে তারপরে মোমবাতি ধরায় গামছাটা ভুলে আমি রেখে গেছি আলনার উপর। আলনার থেকে আগুন রান্না থেকে আমি বাদ বয়ে চলে গেছিলাম। ঈদ থেকে দেখি যে আগুন উঠে গেছে। তখন আমি কিছু বের করতে শুধু খাতা বাড়ি একটা বাইর করছি। এই
আর সবকিছু শেষ, কিচ্ছু নাই। কয়টা ঘর পুরা গেছে আপনার? একটা ঘর। এইটার মধ্যে আপনি থাকতেন? এইটার ভিতরে আমি থাকি। আমতলী থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে চুরিকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে 2 যুবককে আটক করেছে। ধৃতদের নাম অমৃত রায় এবং সুমন্ত দেবনাথ। অমৃতের বাড়ি কাঞ্চনপল্লী এবং সুমন্ত দেবনাথের বাড়ি রামঠাকুর সংঘ। তাদের কাছ থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার করা হয়েছে। এক যুবতীকে অনেকদিন ধরে উত্ত্যক্ত করত এলাকার 2 যুবক। এই যুবতী গৃহশিক্ষকতা করেন বলে তাকে আসা যাওয়ার সময় দুষ্কৃতীরা হুমকি দিতে থাকে। শেষ পর্যন্ত তারা এই যুবতীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনা বিশালগড় থানার নেহাল চন্দ্রনগরে। এদিকে যুবতীর উপর হামলার ঘটনার খবর পেয়ে বিজেপি নেতৃত্বরা তাদের বাড়ি ছুটে যান। পুলিশের কাছে অভিযুক্ত দীপক রায় এবং রাজেশ গোয়ালার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। শাস্তি হয় এবং মেয়েটা ন্যায্য বিচার যাহাতে পায়। যে একটা মেয়ের উপর একটা ছেলে এমন ভাবে আক্রমণ করবে এবং মেয়েটা বিচার পাবে না, তা হবে না। তার যাতে গুরুতর শাস্তি হয়। আমি মেয়েটার পক্ষের থেকে এসেছি, মেয়েটার বক্তব্য শুনে এবং এলাকার লোক আমাকে ফোন করে জানানো এসেছি। 3 জনের মৃত্যুতে কান্নার রোল উদয়পুরের হীরাপুর এলাকায়। সোমবার বিকেল 2:45 নাগাদ বজ্রপাতে একই সাথে 3 জনের মৃত্যু হয়েছে। মোট 10 জন বজ্রপাতের শিকার হয়েছিলেন। তাদের সবাইকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে 3 জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাকি 7 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য তারা সবাই ঘর নির্মাণ করছিলেন। তখনই তারা বজ্রপাতের শিকার হন। নিহতদের মধ্যে রয়েছেন ওমর আলী, আমজাদ মিয়া এবং মালু মিয়া। তাদের পরিজনদের কান্নার রোল পড়েছে এলাকা থেকে হাসপাতাল পর্যন্ত। একটা পুকুরি রাখছে তারা 10 জনে মিলে। রাউন্ডের পরে মাছ চাষ করতেছে তারা, বিষ ওষুধ এক ফেডি ওষুধ পাইছে তারা পুষ্করি একবার ধ্বংস করে লেগেছে ওষুধ দিয়া। তারপরে তারা এখন ঘর একটা উড়াইতে করছে পুষ্করি পাট। ঘরটা উড়াইতে যাই আসলে তারা উপরে বৃষ্টি আইছে, ছানি দিয়ে লাগছে ঘরটারে। এরপর 20 জন পরে তারা ঘরের ভিতরে বইটা এবার বেড়া মুড়া দিছে না, এবার ঠাড়া মারছে। ঠাড়ার লোকে তারা পুরো ফিরের চামড়া উঠে গেছে। কজন ছিল তারা? তারা তো আমরা যাই পাইছি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। একজন মহারানী হসপিটাল আছে, 7 জনের মতন আমরা পাইছি। ইমার্জেন্সিতে পেশেন্ট একসাথে 5 জন নিয়ে আইছে তারা। এর মধ্যে 3 জন পেশেন্ট এক্সপায়ার্ড আছে। আমাদের ডাক্তারবাবু আমরা সবাই মিলে সেরা দেখছি পেশেন্টগুলোরে। আর বাকি যারা 2 জন আছে তারা ট্রিটমেন্টের জন্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিজেপির সাথে জোট নয়। এডিসি নির্বাচনে আইপিএফটি এককভাবে 28 আসনে লড়াই করবে। দলের এই সিদ্ধান্তের কথা জানান দলের মুখপাত্র মুকুল দেববর্মা। স্বাভাবিকভাবেই যদি বিজেপির সাথে শেষ পর্যন্ত কোনো জোট না হয়, তাহলে শরিক দলের নেতা মন্ত্রীদের এডিসি নির্বাচনী প্রচারে একে অপরের সমালোচনা করতে দেখা যাবে। বিজেপি এবং আইপিএফটি সিট শেয়ারিং নিয়ে কতটা কি হবে না হবে, এটা আইপিএফটি শীর্ষ নেতৃত্ব এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের ডিসিশনের মাধ্যমে হইতে বা হবে। আমরা স্পষ্ট করে আবারও বলে দিতে চাই, মানে আমাদের মন মতো সিট আমাদেরকে দেওয়া হলে আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স হবে, অথবা আমরা একাই 28টা সিটেই লড়ব। এটি আমাদের চূড়ান্ত লাস্ট এন্ড ফাইনাল। আখাউড়া সীমান্ত দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিক্রম দুরাইস্বামী। তিনি কয়েকদিন রাজ্য সফর করেন। এই সফরে তিনি বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখলেন, জেনে নেন বিভিন্ন খুঁটিনাটি তথ্য। এদিন বিএসএফ এবং প্রশাসনিক আধিকারিকেরা তাকে বিদায় সংবর্ধনা জানান। বিক্রম দুরাইস্বামী বাংলাদেশের পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন। Visiting on my side of the border was to see the connectivity and to see the opportunity to promote India-Bangladesh ties further. Now I'm here on Bangladesh's territory. I look forward to learn more about Bangladesh, your expectations from us as friends, and how I can deliver to the expectations of Her Excellency the Prime Minister and our Prime Minister. Sir, thank you. I look forward to being in touch. Best of luck. Best of luck.
রেগার কাজ না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা বিডিওর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ রয়েছে। সোমবার ডুম্বুরনগর ব্লকে এই ঘটনাটি ঘটে। তবে শ্রমিকদের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয় বিডিওর বিরুদ্ধেও। পঞ্চরতন ভিলেজের রেগা শ্রমিকেরা তাদের বকেয়া মজুরি আদায় করতে ব্লক অফিসে আসেন। শ্রমিকদের অভিযোগ, এই নিয়েই বিডিওর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। বিডিও নাকি তাদের কথা শুনতেই চাইছিলেন না, উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করেন। এদিকে পাল্টা অভিযোগ করা হয় শ্রমিকরা নাকি বিডিওর উপর হামলা চালিয়ে আসছিল। ঘটনার পর পুলিশ এবং বিএসএ চেয়ারম্যান তথা বিধায়ক ধনঞ্জয় দেববর্মা ছুটে আসেন। বিধায়ক ঘটনার নিন্দাও জানালেন। রেগা পেমেন্ট ঢুকছে না, আমরা কইছি স্যার আমরা এই পেমেন্ট পামুনি পাইতাম না। তুই কইতাছে ইয় সেক্রেটারির দিকে যা। আমরা তো সেক্রেটারির দিকে গেছি, গিয়া সেক্রেটারি কইছে বিডিওর দিকে যাও। বিডিও গুলা ডাইরেক্ট অ্যাবসেন্ট দিয়া দিছে। আমরা 10 লেবার কাজ করছি কিন্তু পেমেন্ট দিছে না। তো এই কারণে আমরা এই ব্লকে গিয়া জিগাইছি। আমার একেবারে অত্যাচারা হে খাতা দিয়া বাড়ি দিত ইয়ে হয়েছে, তবু উড়াইয়া দিছে। ওই কিটা জানি প্লাস্টিকের থোকটা আসিল, কিটা জানি কয় প্লাস্টিকের আসিল, এটা ভাঙিয়া চাঙিয়া রয়েছে এখনো রুমের মধ্যে। একেবারে বেশৃঙ্খলা ভাবে গালাগাল করছে আমরা 3 জন মহিলারে। গন্ডাছড়া ডুমুরনগর আব্দুল ব্লকে আনুমানিক প্রায় 11:30 সময় একটা অঘটনা ঘটেছে। সেই খুবই নিন্দনীয়। আমি এই যে ব্লক চেয়ারম্যান হিসাবে, ডুমুরনগর আব্দুল ব্লক চেয়ারম্যান হিসাবে আমি এইসব বিষয়ে যে অঘটনা ঘটে গেছে আমি ব্যক্তিগতভাবে আমি নিন্দা জানাই। তেলিয়ামুড়া থানার পুলিশ এদিন অভিযান চালিয়ে 7 জন নেশা কারবারিকে আটক করেছে। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। মাইগঙ্গা এবং নেতাজিনগর মোটর স্ট্যান্ডে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এদিন। আমরা তো এখানে রেগার সাইডে আসছিলাম, তো দেখছি 2টা ছেলে কোথেকে বাইরেছে কইতে পারি না। তো তারা ইয়ান থেকে স্কুটি নিয়ে যাইতেছে। আমরা কিছু পোলাবান আছিল কমিউনিটি হলের সামনে, তারা আইয়া সেটা ধরছে, ধরে সেটা তার এখান থেকে পকেট থেকে নেশা সামগ্রী পাইছে। সে নেশা সামগ্রীগুলি ভাড়া দিতে আসে জঙ্গলে। আমরা পোলাবানে ইয়ে করছে, আত্মসাৎ করছে, কইরা পুলিশ পিএসকে খবর দিতে দিয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নেতাজিনগর মাস্টারপাড়া। নিজ বাড়িতে অমানবিকতার শিকার দিব্যাঙ্গজন যুবক। অভিযোগ, গত 25 বছর ধরে চরিলাম এলাকার এই যুবককে একটি কুড়ে ঘরে, তাও আবার শৌচালয়ের গর্তের উপর অন্ধকারে রেখে দেওয়া হয়। এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে শিশু অধিকার সুরক্ষা পর্ষদের প্রতিনিধিরা সেই বাড়িতে যান। প্রতিনিধিরা গিয়ে এই যুবককে যে অবস্থায় বসবাস করতে দেখেছেন তাতে তারাও অবাক হয়ে যান। পর্ষদ চেয়ারম্যান নীলিমা ঘোষ জানান, তিনি একজন দিব্যাঙ্গজন যুবকের সাথে এই ধরনের আচরণ তিনি আগে কখনোই দেখেননি। তিনি আরও জানান, বাবা মাকে বলা হয়েছে তাকে ভালোভাবে যেন রাখা হয়। প্রয়োজনে তিনি আবার এসে তাকে দেখে যাবেন। যদি তাদের সমস্যা হয় হোমে রাখার বিষয়টিও খতিয়ে দেখবেন। আমাদের একটা গাইডলাইন আছে যে আমার 18 বছর পর্যন্ত। তো যেহেতু 18 বছরের উপরে, তাহলে ওকে আমি চেষ্টা করব, তারপরেও কোনো না কোনো দিক থেকে যে চেষ্টা করা হবে ওকে হোমে দেওয়ার। যদি তাও না হয় ফোস্টার কেয়ার মানে একটা ভাতাও পাবে, ভাতার ব্যবস্থা করে দেওয়ার চিন্তা ভাবনা, এবং এটা আমার জারি থাকবে, বহাল রাখবো। যেটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি এটা ছাড়বো না। এখন ওই ঘরেই কি সে থাকবে না গার্জেনদের সঙ্গে? না, গার্জেনদের সাথে কথা বলা হয়েছে যে আমি এর মধ্যে প্রয়োজনে আরেকদিনও এসে দেখবো সে কোথায় আছে। তাকে একটা ভালো একটা যেখানে আলো বাতাস আছে সেখানে যাতে রাখা হয়। এরকম লেট্রিনের জল তার গায়ের মধ্যে পড়ে মাচার মধ্যে রাখে, ওইরকম আমরা দেখলেন ছবিতে যে কিরকম জায়গার মধ্যে তাকে রাখা হয়েছে, সেটা অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশটা যাতে পরিবর্তন করে ওনাদের আমার বলা আছে। প্রচুর জায়গা আছে ওদের বাড়িতে, এখানে যাতে। রেগার কাজের সময় উদ্ধার অজগর সাপ। তেলিয়ামুড়ার চাকমাঘাট মহারানীপুর এলাকায় খোয়াই নদীর তীরে অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা কাজ করতে যান। তখনই তারা অজগর সাপটিকে দেখতে পান। অনেকেই ভয়ে সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে বনকর্মীরা সেখানে ছুটে আসেন। তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এখানে রেকার কাজ দিয়েছে, এর জন্য আমরা এখানে রোজ আসি। আজকে 10 দিন কাজের।
এই মোতাবেক আমরা এই জায়গাটা কাজ করার মালিককে নির্দেশ দিয়েছিল, আমরা পরিষ্কার করছি। এই সময় একটা এখানে লোড ছিল কিছু, তারপরে আমরা বাঁশ নিয়ে ওইটাকে নাড়িয়ে দেখি একটা সাপের, অজগর সাপের বাচ্চা প্রায় 3 ফুটের মতন হবে। তারপরে আমাদের সহকর্মী শ্রমিক সুজিত দাস ও এসে বাঁশ দিয়ে এটাকে ওইখানে নিয়ে তারপরে আমরা এটাকে মারিনি। ফরেস্টারের সম্পদ, বনকর্মীদের সম্পদ এটা, তার জন্য আমরা এটাকে মারিনি। মহারানীপুর এখানে এনজি দেখার কাজ চলছে। সম্ভবত এই জঙ্গল সাফ করার ফাঁকে মধ্যে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছিল। আমাদের কল করার পরে আমরা দেখি এই সাপটা অজগর সাপ। এটা এখন কি করা হবে? এই সাপটা এখন আমাদের 18 মোড়া নয়তো বা বড় মোড়া ছাড়া হবে। এটা কি সুস্থ না অসুস্থ? পুরো সুস্থ আছে, ঠিক। দরিদ্র সীমার নিচে বসবাস করলেও সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গন্ডাছড়া শর্টকাট এলাকার বাসিন্দা সিদ্ধ মল্লিক 4 জনের পরিবার। যখন যে কাজ পায় তা দিয়েই সংসার প্রতিপালন করেন। একদিন কাজ নেই তো না খেয়েই কিন্তু থাকতে হচ্ছে। বৃষ্টি এলেই ঘরে জল পড়ে, এই অবস্থাতেও একটি বিপিএল কার্ড এবং সরকারি ঘর কিছুই জুটছে না। স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক কার্যালয়েও একাধিকবার গিয়েছেন, কিন্তু কোনো সুরাহাই হয়নি। সরকার বদল হয়েছে, কিন্তু এই অসহায় পরিবারটির অবস্থা আর পরিবর্তনই হলো না। আমার কোনো সরকার থেকে সাহায্য হয়েছে না, কার্ড তো বিপিএল না, কোনো সাহায্য হয় না। এপিএল কার্ড কোনো সাহায্য হইতেছে না। খুব সংসারটা চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। দিন এনে দিন খাওয়ার লাগে। আমি সরকারের দ্বারা আবেদন করছি, বৃষ্টি এলে ঘরটা একদম ভাঙা, জল হরে, বৃষ্টি চাললে হরে আমরা ঘুমার লাগে। খুব কষ্টে আমরা আছি। আপনি কি করেন? আমি যুগালি কাম করি। খুব সংসারটা চলতে কষ্ট। সরকারের দ্বারা আমি দূর আবেদন করি আমার একটা বড় দিনতে। সামাজিক দূরত্ব মানার যে হুলিয়া শুধু কাগজে কলমেই, তা আরও একবার দেখা গেল রাজ্যের প্রধান পোস্ট অফিসে। সোমবার দুপুরে PV24 এর ক্যামেরায় উঠে এলো গ্রাহকদের একজনের নিঃশ্বাস অপরজনের উপর পড়ছে। কিশোর থেকে বৃদ্ধ সব বয়সের গ্রাহকরাই ভিড় জমিয়েছিলেন, অথচ প্রত্যেকটি কাউন্টারের সামনে ইংরেজি এবং বাংলায় লেখা ছিল 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু কে শোনে কার কথা? গ্রাহকদের দাবি লিংক নেই, তাই ভিড়েই দুর্ভোগে পড়তে হয়েছে। অপরদিকে কর্তৃপক্ষ ক্যামেরায় মুখ না খুললেও জানান তারা বহু চেষ্টা করেও গ্রাহকদের সচেতন করতে ব্যর্থ। অধিকাংশ গ্রাহক নির্দেশ মানতে চাইছেন না। কি বলবো, সবাই যেভাবে আছে আমি সেইভাবেই আছি, আর কি করব বলুন। আমি যদি এখন 1 মিটার ডিস্টেন্স থেকে দিলে আমার আগে সবাই দিতেই থাকবে, তা আমি তো আর পারবো না। সেফ না, তারপর দিতে হবে, কিছু করে না। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ওরা যদি ম্যানেজ করতো যে 1 মিটার পর পর ডিস্টেন্স রাখো তোমরা, সোশ্যাল ডিস্টেন্স, তাহলে আমরা নিশ্চয়ই মেনটেন করতাম। বলবো এখন তো এইকে তো লিক ফেলিউর হয়ে আছে, তার জন্য আরো গ্যাদারটা বেশি হয়ে গেছে। আমি দেখছি, আমি যখন এসেছি 11:30 তখন থেকে লিকটা ফেলিউর। হ্যাঁ, আরো প্রচন্ড ছিল, এখন অনেকটা কমে গেছে। অনেকে ব্যর্থ হয়ে চলে গেলেন, আমরা দাঁড়িয়ে আছি, কি করবো।